সুপ্রিয় এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভেক্টর অধ্যায় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ শাফি, ময়মনসিংহ মেডিকেল কলেজ, এক্স নটরডেম কলেজ, ঢাকা। আমরা শুরুতে এই ভেক্টরের ইন্ট্রোডাকশনটি একটু জেনে নিই। তোমরা জানবা যে এই জগতে যত রাশি আছে, এই রাশিগুলোকে মূলত আমরা একটা ব্রড হেডিং, এটাকে টেনসর রাশি নামে ডাকতে পারি। টেনসর রাশি অর্থাৎ জগতে যত রাশি আছে এদেরকে আমরা টেনসর নামে একটা রাশির আন্ডারে আনতে পারি। এবং এই টেনসর রাশির বেশ কিছু প্রকারভেদ আছে, বা এদের অনেকগুলো অর্ডারে বা র্যাঙ্কে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে র্যাঙ্ক 0 টেনসর, র্যাঙ্ক 0 টেনসর। তো র্যাঙ্ক 0 টেনসরগুলোকেই মূলত আমরা স্কেলার রাশি নামে ডাকি। ঠিক আছে, র্যাঙ্ক 0 যে টেনসরগুলো এদেরকেই স্কেলার রাশি নামে ডাকা হয়। এবং র্যাঙ্ক 0 বলতে বোঝানো হচ্ছে এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে। ঠিক আছে, এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে। যেমন আমরা স্কেলার রাশি হিসাবে এক্সাম্পল বলতে পারি কি, আমাদের কমন যে দূরত্ব, দ্রুতি, সেগুলো তো আছেই। তাছাড়া আমরা তড়িৎ প্রবাহ, কারেন্ট, আয়তন, ফ্লাক্স, এগুলোকেও আমরা স্কেলার রাশির আন্ডারে ফেলতে পারি। আচ্ছা, এরপরে আসো র্যাঙ্ক 1 যে টেনসর, র্যাঙ্ক 1 টেনসর। তো এই যে র্যাঙ্ক 1 টেনসরগুলো, এদেরকে আমরা যদি সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাই তাহলে শুধু মানই যথেষ্ট হবে না, মানের সাথে একটা দিকেরও প্রয়োজন হবে। মানের সাথে আমাদের দিকেরও প্রয়োজন হবে, এবং এদেরকে আমরা বলতেছি ভেক্টর রাশি। সো র্যাঙ্ক 1 টেনসর এটাই হলো ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির কমন এক্সাম্পল তোমরা জানো, যে বেগ বলতে পারো আমরা, বল বলতে পারি আমরা, ত্বরণ বলতে পারি। কমন এক্সাম্পলগুলো তো আছেই। এর বাইরে আমরা ক্ষেত্রফল, এটাকে ভেক্টর রাশি হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, ক্ষেত্রফল, সরণ, বেগ, সেগুলো আমি আর লিখলাম না, এরকম এক্সাম্পল অসংখ্য দেওয়া যাবে। এরপরে আসো আমরা যদি বলি নেক্সট হচ্ছে র্যাঙ্ক 2 টেনসর, র্যাঙ্ক 2 টেনসর। সো র্যাঙ্ক 2 টেনসর যে রাশিগুলো আছে, এদের সম্পূর্ণরূপে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে মান এবং একটা দিক, এটা এদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, এদের শুধুমাত্র মান এবং একটা দিকের মাধ্যমে তুমি এদের সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। সেখানে তোমার একাধিক দিকের সমন্বয় প্রয়োজন হবে। ঠিক আছে, একটা সিঙ্গেল ডিরেকশন দিয়ে, যেমন ভেক্টর রাশিগুলোকে একটা নির্দিষ্ট দিক বললে ভেক্টর রাশিকে বোঝানো যায়, তেমনি যারা র্যাঙ্ক 2 টেনসর আছে এদের প্রকাশের জন্য একটা সুনির্দিষ্ট দিক যথেষ্ট না, তোমাকে আরো পাশাপাশি কিছু তথ্য বলতে হয়। তো এরকম কি কি রাশি আছে? এরকম রাশি আছে জড়তার ভ্রামক, তোমরা এগুলো সামনে বিস্তারিত জানবা। জড়তার ভ্রামক, দেন আমরা বলতে পারি চাপ, ঠিক আছে, দেন স্ট্রেইন বা বিকৃতি বলতে পারি আমরা, ইত্যাদি। এই রাশিগুলোকে আমরা বলতেছি র্যাঙ্ক 2 টেনসর, যাদের মান এবং দিক যথেষ্ট না, একাধিক দিকের বা একাধিক সমন্বয় তথ্য আমাদের প্রয়োজন হয়। এরপরেও র্যাঙ্ক 2 টেনসরের পরে এরকম আরো অনেক হায়ার অর্ডার টেনসর রাশি আছে, যেগুলো উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। হায়ার অর্ডার বলতে র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4 এরকম টেনসর রাশিও আছে। তো এগুলো আমাদের আলোচনার বিষয় নয়। ঠিক আছে, তাহলে আমরা এরকম হায়ার অর্ডার টেনসর রাশি আমরা পাই। তো আমাদের মূলত তিনটা এইচএসসি লেভেলে আমাদের তিনটা রাশির প্রয়োজন হয়। এটা হলো র্যাঙ্ক 0 টেনসর, যাদের আমরা স্কেলার রাশি বলি, র্যাঙ্ক 1 টেনসর, যাদের আমরা ভেক্টর রাশি বলি, এবং র্যাঙ্ক 2 টেনসর। তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে শুধুমাত্র ভেক্টর রাশি নিয়ে আমাদের আলোচনাটা, অর্থাৎ আমরা র্যাঙ্ক 1 টেনসর রাশি নিয়ে আলোচনা করবো বা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করবো। তাহলে প্রাথমিক একটা আইডিয়া আমরা পেলাম যে রাশিগুলো কি কি ধরনের হতে পারে। এরপরে আসো ভেক্টর রাশির সংজ্ঞা যদি আমরা বলি, ভেক্টর রাশির ডেফিনেশন, সেটা হলো তোমরা জানো যেই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয়। ঠিক আছে, মান এবং দিক উভয় প্রয়োজন হয়, তো তাদেরই আমরা ভেক্টর রাশি বলতেছি। তো এই যে ভেক্টর রাশি যেটা আছে, তাদের প্রকাশ আমরা কিভাবে করবো এইটা একটু মাথায় রাখবো। ভেক্টর রাশির প্রকাশ তো সাধারণত আমরা চিহ্নর সাহায্যে, অর্থাৎ প্রতীক বা চিহ্নের মাধ্যমে দুইভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে চিহ্নের মাধ্যমে আমরা দুইভাবে এটা প্রকাশ করতে পারি চিহ্নর সাহায্যে। তো কি কি চিহ্ন ব্যবহার করা যায়? একটাকে আমরা বলি অ্যারো চিহ্ন, অ্যারো বা তীর চিহ্ন, এবং আরেকটা হচ্ছে বার চিহ্ন, বার চিহ্ন। আর শুধু চিহ্ন দিয়ে তো আর প্রকাশ করা যাবে না, সাথে আমাকে লেটারের হেল্প নিতে হবে। সো এই অক্ষরের সাহায্যে বা অক্ষরের মাধ্যমে আমরা 4 ভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারবো, 4 ভাবে। তো কি কিভাবে? ধরো তুমি একটা লেটার নিবা, এই লেটারের উপরে অ্যারো চিহ্ন দিবা, এটা একটা ভেক্টর বোঝাবে। তুমি চাইলে এর উপরে একটা বার চিহ্ন দিতে পারো, সেটাও একটা ভেক্টর বোঝাবে। তুমি চাইলে এর নিচেও বার চিহ্ন দিতে পারো, অর্থাৎ বার চিহ্ন উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়। এবং তোমার কাছে আরেকটা অপশন যেটা আছে, সেটা হলো তুমি চাইলে লেটারটাকে বোল্ড করে লিখলেও সেটা ভেক্টর বোঝাবে। ঠিক আছে, তাহলে আমরা এ অ্যারো, এ বার, বারটা উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়, এবং চাইলে বোল্ড করেও লিখতে পারি। তাহলে ভেক্টরের প্রকাশটা আমরা বুঝে গেলাম, এটা গেল লেটারের মাধ্যমে। এখন নর্মালি ভেক্টরটাকে আঁকবো কিভাবে? তো আঁকার জন্য আমাদের কি দরকার? একটা আদি বিন্দু দরকার। ঠিক আছে, ভেক্টরের সংকলনের জন্য আমাদের একটা আদি বিন্দু লাগবে এবং একটা প্রান্ত বিন্দু লাগবে, একটা প্রান্ত বিন্দু প্রয়োজন হবে। সো আমরা এটাকে বলতেছি আদি বিন্দু, যেখান থেকে স্টার্ট হলে এটা আদি বিন্দু, এবং ভেক্টরটা যেখানে যে শেষ হচ্ছে, অর্থাৎ যে দিকে সে যাচ্ছে, এই বরাবর একটা তীর চিহ্ন যদি আমরা দিই, এটা হলো তার প্রান্ত বিন্দু। তাহলে এই তীর চিহ্নটা হলো প্রান্ত বিন্দু, আর এটা হলো তার আদি বিন্দু। তো আমরা যদি আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর দিকে যাই, এটা ভেক্টরটার দিক নির্দেশ করবে, এবং আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত এই দৈর্ঘ্যটা যদি আমরা পরিমাপ করি, এইটুকু হলো ভেক্টরটার মান নির্দেশ করবে। তাহলে এইটুকু হলো ভেক্টরটার মান, এবং এই যে অংশটা এটা হলো প্রান্ত বিন্দু ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, যদি আমরা এটাকে যদি এক্সটেন্ড করি এইভাবে, এবং এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এবং এটার নাম দিলাম সি, তোমরা জেনে থাকবা এখানে এই যে এ থেকে বি পর্যন্ত যতটুকু অংশ আমরা তীর চিহ্ন মার্ক করছি, এইটুকুই হলো ভেক্টরটা। ঠিক আছে, ভেক্টরটার নাম হলো এবি ভেক্টর, ভেক্টরটা এইটুকুই বোঝাবে। কিন্তু এই যে এ থেকে স্টার্ট করে একদম যে সম্পূর্ণ যে রেখাটা এসি, এটাকে আমরা বলি ধারক রেখা। এসি, এটাকে আমরা বলতেছি ধারক রেখা,
তাহলে একটা ভেক্টর যে রেখার উপরে অবস্থিত সেটাকে বলা হয় ধারক রেখা। তাহলে ধারক রেখাটা ভেক্টরের চেয়ে কি হতে পারে, বড় হতে পারে, ইভেন ধারক রেখাটা ভেক্টরের সমান হতে পারে। সেটা কিভাবে? ধরে নাও এইটা হচ্ছে একটা ভেক্টর, যার এই পয়েন্ট আমরা নাম দিলাম এ, এটা দিলাম বি। সেখানে ভেক্টরটার নাম কি, এবি ভেক্টর। এবং যদি জিজ্ঞেস করা হয় এখানে ধারক রেখাটার নাম কি, তুমি এই রেখাটার নামই তো বলবা। সেখানে ধারক রেখাটার নামও এবি। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে ধারক রেখা ভেক্টরের ইকুয়াল লেন্থ হতে পারে এবং তার চেয়ে বড় হতে পারে। তাহলে আমরা ভেক্টর ইন্ট্রোডাকশন প্রাথমিক পরিচিতি জেনে নিলাম কিভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এবং এটা এখানে রাশির কি কি প্রকারভেদ আছে। এরপরে আসো ভেক্টর রাশির অপারেশন। ভেক্টর রাশির অপারেশন। তো অপারেশন বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা একটু ক্লিয়ার করি। তোমরা যেমন ছোটবেলায় স্কেলার যে রাশিগুলো আমরা পড়তাম, স্কেলার যে রাশিগুলো, তাদের আমরা নর্মালি কিছু অপারেশন করতাম, যেমন আমরা যোগ করতাম, আমরা বিয়োগ করতাম, গুণ করতাম এবং আমরা ভাগ করতাম, তাই না? তাহলে আমরা স্কেলার যে রাশিগুলো আছে এদের নর্মালি 4 ধরনের অপারেশন করি, যোগ বিয়োগ গুণ ভাগ, ম্যাথমেটিক্যাল বেসিক অপারেশন, এই 4টা। আর ভেক্টর রাশির যে বেসিক অপারেশন, সেখানে আমরা যোগ করতে পারবো দুইটা ভেক্টরকে, দুইটা ভেক্টরকে আমরা বিয়োগও করতে পারবো, দুইটা ভেক্টরকে আমরা গুণও করতে পারবো, কিন্তু দুইটা ভেক্টরকে আমরা ভাগ করতে পারবো না। সো ভেক্টর রাশির ক্ষেত্রে দুইটা ভেক্টরকে ভাগ করা যায় না, এটা মাথায় রাখবো। তাহলে স্কেলার এবং ভেক্টর রাশির অপারেশন বা বীজগাণিতিক কাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যে স্কেলারে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলি করা যায়, বাট ভেক্টর রাশির ক্ষেত্রে যোগ বিয়োগ বা গুণ করা যায়, তবে ভাগ করা যায় না। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য একটা কথা একটু মনে রাখবা, সেটা হলো এই যে আমরা বললাম ভেক্টর রাশি ভাগ করা যায় না, এটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে তুমি অপর আরেকটা ভেক্টর দিয়ে ভাগ করতে পারবে না, এটা সম্ভব না। হ্যাঁ, তুমি চাইলে যেটা করতে পারো সেটা হলো একটা ভেক্টরকে অবশ্যই তুমি কোনো স্কেলার রাশি দিয়ে ভাগ করতেই পারো, ঠিক আছে, এটা করা যাবে। একটা ভেক্টরকে আমরা স্কেলার রাশি দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু ভেক্টর রাশি দিয়ে ভাগ করতে পারবো না, সেটা আমরা মাথায় রাখবো। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা যায় সেটি আমরা দেখবো। সো এই অনেক রকমের ভেক্টর রাশির প্রকারভেদ আছে, সেগুলো আমরা পরে জানবো ধীরে ধীরে। তো আমরা বেসিক ফাংশনগুলো আগে একটু জেনে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ভেক্টরের যোগ বিয়োগ গুণ এটা কিভাবে করে সেটা এখন আমরা আলোচনা করবো। তো প্রথমে আসো ভেক্টরের যোগ এবং বিয়োগ। তাহলে জ্যামিতিক পদ্ধতি যোগ বিয়োগের ক্ষেত্রে 5টি ফর্মুলা আছে। তো এই জ্যামিতিক পদ্ধতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা একটু ক্লিয়ার করে দিই। জ্যামিতিক পদ্ধতি বলতে বোঝানো হয়েছে হচ্ছে, জ্যামিতি বলতে আমরা কি বুঝি, চিত্র অঙ্কন করা। তো তুমি ধরো এখানে একটা ভেক্টর রাশি আছে, এখানে ধরো আরো একটা ভেক্টর রাশি আছে, এই দুটো ভেক্টর রাশির যোগফলটা দেখতে কেমন হবে, অর্থাৎ তার চিত্রটা যদি আমরা আঁকতে চাই, সেই ক্ষেত্রে আমাদের 5টা অপশন বা 5টা সূত্র আছে। আবার বলি, আমরা যদি দুইটা ভেক্টরকে যদি যোগ করতে চাই, 2 বা ততোধিকও হতে পারে, হ্যাঁ, তাহলে ভেক্টরকে যদি যোগ করতে চাই এবং সেই যোগফলটার চিত্র কেমন হবে সেটা যদি আমরা আঁকতে চাই, তাহলে আমাকে জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু যদি আমরা যোগফলের মান বের করতে চাই, যে যোগফলের মানটা কেমন, যোগফলের দিকটা কোন দিকে হবে, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করবো না। তাহলে জ্যামিতিক পদ্ধতি মানে বোঝায় কি বোঝায় বলো, যেটা চিত্র অঙ্কনকে বোঝানো হয়, ঠিক আছে, চিত্র অঙ্কনকে বোঝানো হয়। সো কি কি ফর্মুলা আছে আমাদের হাতে 5টা অপশনের মধ্যে একটা হলো সাধারণ সূত্র, এটাকে আমরা বলতেছি সাধারণ সূত্র। এরপরে আমরা বলতেছি ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। নেক্সট আমাদের কাছে আছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। এবং আমরা পরবর্তীতে ব্যবহার করি সামান্তরিক সূত্র। এবং ফাইনালি আরেকটা ফর্মুলা আমাদের আছে, সেটা হলো উপাংশ সূত্র। সো আমরা জ্যামিতিক পদ্ধতির জন্য এই 5টা সূত্র ব্যবহার করি, সাধারণ, ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক এবং উপাংশ। প্রত্যেকটা সূত্রই আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য গুরুত্বপূর্ণ, বাট এরপরেও যদি আমরা এখান থেকে একটু পিক করতে চাই, তাহলে সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র, নর্মালি পরীক্ষা কেন্দ্রিক যে পড়াশোনা, সেই ক্ষেত্রে সামান্তরিক এবং উপাংশ সূত্রটাই তোমার বেশি আলোচিত হবে। আচ্ছা, তো আমরা সামান্তরিক সূত্রটা ধরে নাও যে এখানে একটা ভেক্টর আছে যেটার নাম ধরলাম আমরা এ ভেক্টর, এবং এখানে ধরো আরও একটা ভেক্টর আছে যেটার নাম নিলাম আমরা বি ভেক্টর। তো আমরা চাই এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করলে বা বিয়োগ করলে সেই যোগফল বা বিয়োগফলটা দেখতে কেমন হবে এবং সেটার মান কেমন হবে, সেটার দিক কোন দিকে হবে, এইটা আমরা জানতে চাই। তার আগে এটা বলে রাখা ভালো, দুটা ভেক্টর রাশিকে তুমি যদি যোগ করো, দুটি ভেক্টর রাশিকে যদি যোগ করো বা বিয়োগ করো, যে ফলাফলটা আমরা পাবো সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি আসবে। অর্থাৎ দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফল সেটাও একটা ভেক্টর রাশি, তাই ওটার মানও এবং দিক দুটি থাকবে। এখন ধরে নাও এখানে আমরা দুটা ভেক্টর নিলাম এ এবং বি, এবং লক্ষণীয় বিষয় দেখো এই দুটা ভেক্টরের আদি বিন্দু এক জায়গায় আছে। দেখো যদি এ ভেক্টরটা চিন্তা করো তার আদি বিন্দু এটা, যদি বি ভেক্টরটা চিন্তা করো তারও আদি বিন্দু এটা। সো দুটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে। তাহলে প্রথম কথা, সামান্তরিক সূত্র প্রয়োগের আগে আমাদের মনে রাখতে হবে আদি বিন্দু একত্রে থাকতে হবে। যে দুটা ভেক্টর আমরা আঁকছি তাদের আমরা কি করবো, সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক কল্পনা করবো এখানে। অর্থাৎ আমরা যেটা করবো, এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে এখানে একটা সামান্তরিক কল্পনা করবো। এবং এই সামান্তরিকের খেয়াল করো, দুইটা কর্ণ তুমি দেখতে পাবা, একটা কর্ণ হচ্ছে এই বরাবর, আরেকটা কর্ণ হচ্ছে এই বরাবর। এই দুইটা কর্ণের মধ্যে আদিবিন্দুগামী যে কর্ণটা আছে, আদিবিন্দুগামী বলতে দেখো এই যে দুইটা ভেক্টরের আদিবিন্দু ছিল এই পয়েন্টটা, তাহলে এই আদিবিন্দুগামী যে কর্ণটা আছে সেটা যদি আমরা অঙ্কন করি, আদিবিন্দুগামী কর্ণ, এটাই হবে এ এবং বি ভেক্টরের যোগফল। তাহলে এটাকে আমরা বলতেছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে খেয়াল করো, এখানে বলা হয় যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা এক বিন্দুগামী অর্থাৎ একই আদিবিন্দুগামী দুটি ভেক্টর যদি আঁকানো যায়, তাহলে ওই সামান্তরিকের উক্ত বিন্দুগামী কর্ণ দ্বারা ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশ করবে। তো এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যোগফলটাকে আমরা আর ভেক্টর নামে ডাকি। তো এই যে কর্ণটা, এটাকে আমরা আর ভেক্টর নামে ডাকি। তো আর ভেক্টর নামে কেন ডাকা হয়, কারণ যোগফল এটাকে আমরা রেজাল্টেন্ট বা লব্ধি নামে ডাকি, ঠিক আছে, যোগফলকে রেজাল্টেন্ট বা লব্ধি নামে আমরা ডাকি। সো সেটার ফার্স্ট লেটার আর থেকে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি।
ওকে ফাইন। এখন খেয়াল করো, যদি জিজ্ঞেস করা হয় যে যোগফলটার মান কত হবে, অর্থাৎ এই যে আমরা এ আর বি কে যে যোগ করলাম তার যোগফলটা যে আর ভেক্টর আসলো, এই যোগফলটার মান কত হবে। তো ছবিতে দেখতে পাচ্ছ যোগফল যেহেতু এই কর্ণের দৈর্ঘ্য যতটুকু হবে সেটাই হবে যোগফল আর ভেক্টরের মান। তো আমরা কোনো ভেক্টরের মানকে কিভাবে লিখি, তুমি যদি ভেক্টর চিহ্নটা বাদ দিয়ে লেখো তাহলেই ওইটা একটা ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে আর ভেক্টরের মানকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। যদিও আরেকটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হলো তুমি চাইলেই আর ভেক্টর লিখতে পারো, লিখে যদি এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করো তাহলে এটাও আর ভেক্টরের মানকে বোঝাবে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় দুটি ভেক্টরকে যোগ করলে যোগফলটা কোন দিকে হবে, তুমি বলবা ওই দুটো ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত যে সামান্তরিক তার কর্ণ বরাবর যোগফল হবে। নেক্সট কোশ্চেন যদি হয় যোগফলের মানটা কত হবে, তুমি বলবা কর্ণের দৈর্ঘ্য যতটুকু যোগফলের মানও হবে ততটুকু। তারপরে যদি প্রশ্ন হয় যোগফলটার দিক কোন দিকে, তুমি বলবা যে কোনো একটা বাহুর সাথে, অর্থাৎ এ অথবা বি, এদের যে কোনো একটা বাহুর সাথে এই কর্ণটা যে কোণ তৈরি করবে সেটাই হবে যোগফলের দিক। তাহলে যোগফলের যে মান আর ভেক্টর, তার মানটাকে আমরা বলতেছি আর, এবং যোগফলের যে দিক সেই দিকটাকে আমরা বলতেছি থিটা। থিটা কোনটা কি করা যাবে বলো, এই যে যোগফলটা সে কত অ্যাঙ্গেল করে আছে এটাই আমাকে বের করতে হবে। সেটা আমি চাইলে এর সাথে যেমন এখানে ধরেছি, চাইলে তুমি এটা বি এর সাথে ওই যে এই কোণটাও নিতে পারো। অর্থাৎ যোগফলের কোণ দুইভাবে নেওয়া যায়, কর্ণ যেটা আছে অর্থাৎ যোগফল যেটা আছে তার সাথে এ ভেক্টরের কোণ ধরা যাবে, তার সাথে বি ভেক্টরের কোণটাও ধরা যাবে। দুটার নাম থিটাই হবে, যেটাই নাও তুমি থিটা নামই ডাকলাম, যদিও ভ্যালু দুটা ভিন্ন আসবে। তাহলে চলো আমরা এখন যেটা দেখবো কিভাবে এই মানটা বের করা হয় এবং কিভাবে এই দিকটা নির্ণয় করা যায়। এ ভেক্টর ও বি ভেক্টরের যোগফলের মান আর ইকুয়ালস টু, এটার ফর্মুলা হয় √a² প্লাস b² প্লাস 2ab cos a এবং b এর মধ্যবর্তী কোণ। ধরে নিচ্ছি সেই কোণটার নাম হচ্ছে আলফা। তাহলে এটা হলো যোগফলের মানের ফর্মুলা। আর হঠাৎ করে প্রশ্ন আসতে পারে যে আমরা এই ফর্মুলা যেভাবে হয় এটা আমরা কিভাবে বুঝবো, আমি কিভাবে মেনে নিব যে এ আর বি কে যোগ করলেই যোগফলটা এটাই হবে। অর্থাৎ কর্ণের যে দৈর্ঘ্যটা, যোগফলের মান বলতে আমরা কোনটা বুঝি, কর্ণের যে দৈর্ঘ্য, সেটা যে এটাই কিভাবে হবে তার প্রমাণটা কি। হ্যাঁ, তাহলে আমরা চলো দেখি কিভাবে এই সূত্রটা আনা যায়। সো প্রসঙ্গত বলে রাখি, এটাকে তুমি যোগফলের মান যেমন বলতে পারো, চাইলে ওই যে কর্ণটা যে আমরা রাখছি কর্ণের দৈর্ঘ্য হিসাবে ওটাকে ডাকতে পারো। তাহলে এটা বের করার উপায়টা হলো, দেখো আমরা তার জন্য একটা প্রমাণ দেখে নিচ্ছে কিভাবে এটা আসে। সূত্র প্রতিপাদন, প্রমাণ তোর পরীক্ষায় লাগবে না, বাট তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি প্রমাণটা দেখাচ্ছি। ধরে নাও আমি সেই সামান্তরিক আরেকবার এটা অঙ্কন করি। এবার এই হচ্ছে সেই সামান্তরিক যার এই বরাবর আমরা একটা ভেক্টর ধরে নিচ্ছি যার নাম এ ভেক্টর। আমরা এই বরাবর একটা ভেক্টর নিচ্ছি যার নাম ধরলাম এ ভেক্টর, এবং এই বরাবর আরো একটা ভেক্টর নিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা বি ভেক্টর। লক্ষ্য রাখতে হবে তুমি যোগফল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই দুইটা যে ভেক্টর ধরছো তারা সন্নিহিত বাহু বরাবরই হতে হবে, বিপরীত বাহু বরাবর হলে কিন্তু হবে না। হ্যাঁ, এই বাহু হলে হবে না, এটা সন্নিহিত বাহু বরাবর হইতে হবে। দ্বিতীয় কথা, তাদের আদিবিন্দু এক জায়গায় থাকতে হবে। ওকে ফাইন। সেই অনুযায়ী আমরা জানি যে আদিবিন্দুগামী যে কর্ণ এটাই হচ্ছে যোগফল, যাকে আমরা আর ভেক্টর নামে চিহ্নিত করি। এবং এখানে আমি কিছু অ্যাঙ্গেল মার্ক করি, যেমন এ ভেক্টর এবং বি ভেক্টর, তার মধ্যবর্তী কোণকে আমি নাম দিলাম আলফা। তুমি যে কোনো নামে ডাকতে পারো, কোনো অসুবিধা নাই। আমি এ আর বি এর মধ্যবর্তী কোণকে আলফা নাম দিলাম, এবং এ এবং যোগফলের মধ্যবর্তী কোণকে আমি থিটা নামকরণ করলাম। যেমনটা আমি একটু আগে বলছি, যোগফলের যে কোণ সেটা এর সাথেও ধরা যাবে, চাইলে থিটা এটা না নিয়ে তুমি এটাও নিতে পারো। আচ্ছা, এই অবস্থায় আমরা এ ভেক্টরকে আমরা বর্ধিত করবো। দেন এই যে শীর্ষবিন্দু ছিল সেখান থেকে আমরা এই বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবো, বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবো। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে সামান্তরিকের ডেফিনেশন তোমরা জানো যে বিপরীত যে বাহুগুলো তারা সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহু আর এই বাহুটা কেমন হবে, সমান এবং সমান্তরাল হবে। তো সমান অর্থ হচ্ছে এটার মান যতটুকু এটার মানও ততটুকু। তো যেহেতু আমি এই ভেক্টরটার মান ধরে নিচ্ছি বি ভেক্টর, অর্থাৎ মান হচ্ছে বি, তাহলে বলা যায় এই বাহুটার মানও হবে বি। এবং খেয়াল করো এটার দিক যেদিকে আছে, অর্থাৎ এটা যেদিকে কাজ করতেছে এটাও কিন্তু সেদিকেই বলা যাবে। তার মানে আমরা এখানে চাইলে এই বরাবর বি ভেক্টর ধরে নিতে পারি। যেহেতু আমি তীর চিহ্ন দিচ্ছি আমি এখন বি ভেক্টর লিখলাম। সো আমি যেটা করছি সেটা হলো এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল হওয়ায় এটা বি ভেক্টর হইলে এটাকেও আমরা বি ভেক্টর বলতে পারবো। এবার খেয়াল করে দেখো, আমরা আরেকটা কাজ এখানে করবো, সেটা হলো তুমি দেখতে পাচ্ছ যে এ ভেক্টর এবং বি ভেক্টর তার মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে আলফার পরিচয়টা কি, আলফা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবং তোমরা জেনে রাখবা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে এইভাবে লেখা যায়। অর্থাৎ তুমি এখানে চাইলে বাংলায় লিখতে পারতা এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই এতটুকু লেখাকে শর্ট করে এভাবে লেখা যায়। তুমি যখন দুটো ভেক্টরের মাঝখানে এরকম ক্যাপ চিহ্ন দিবা, এটার নাম হলো কি চিহ্ন, ক্যাপ চিহ্ন। এই চিহ্নটা হলো ক্যাপ চিহ্ন। তো যখন তুমি এরকম ক্যাপ চিহ্ন দিবা দুটো ভেক্টরের মাঝখানে, তখন সেটা এদের মধ্যবর্তী কোণকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটার নাম এখানে আলফা। তো একটু খেয়াল করে দেখো, এটা যদি এ ভেক্টর হয়, অ্যাকচুয়ালি এটা তো এ ভেক্টরের বর্ধিতাংশ, এবং এটা বি ভেক্টর হইলে এটাও তো আসলে বি ভেক্টরটাই। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যেমন আলফা, তেমনি এর বর্ধিতাংশ এবং বি এর মধ্যবর্তী কোণটা কতই হবে, আলফা হবে। তাহলে আমরা বলতেই পারি যে এই কোণটাকে আমরা কত বলতে পারবো, আলফা বলতে পারবো। এবার আসো প্রমাণের বাকি অংশ। তো প্রমাণের বাকি অংশ আমরা যেটা করবো, এখানে কিছু নাম ধরে নিচ্ছি আমি। ধরো এটা পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর, এবং এটার নাম দিচ্ছি আমি এস। পি কিউ আর এস। আচ্ছা, যেহেতু আমার অলরেডি এটা আর আছে,
তাহলে আমি এটার নামটা আর না ধরে, যেহেতু আমরা অলরেডি এখানে একটা আর আছে, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি এস এবং এটাকে ধরে নিচ্ছি টি। ঠিক আছে, এখন আসো আমরা যদি ত্রিভুজ পি এস কিউ এটার দিকে একটু খেয়াল করি। ত্রিভুজ পি এস কিউ একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তুমি তিনটা মান বের করো। একটা হলো পিথাগোরাসের রেশিওটা বলো, কজ আলফা কত হবে এবং সাইন আলফা কত হবে। তো যদি আমরা পিথাগোরাসের সূত্রটা লিখি, তাহলে পি এ স্কোয়ার এটা ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা বলা যায়। দেন আমি যদি এখান থেকে কজ আলফাটা বের করতে চাই, কজ আলফা তোমরা জানো অবশ্যই যে কজ আলফা এই কোণের সংলগ্ন যে বাহু, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কজ আলফা সমান হবে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে কিউ এস আর অতিভুজের নাম পি এস। দেন আমি যদি এখান থেকে সাইন আলফা বের করি, সাইন আলফা তার ফর্মুলা হবে লম্ব বাই অতিভুজ। সো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, যেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা জানি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, যেটা পি কিউ, আর অতিভুজ আছে আমাদের পিএস। সো উপরে পি কিউ, নিচে আছে পিএস। সো আমি তিনটা ভ্যালু বের করলাম, যেটা আমাকে প্রমাণে হেল্প করবে। এরপর আমি যেটা করবো, এখানে আরো একটা সমকোণী ত্রিভুজ আমি হেল্প নিব, সেটা হচ্ছে এই বড় সমকোণী ত্রিভুজটা। এটার নাম আমরা বলতে পারি পি কিউ টি। তাহলে আমরা যদি বলি ত্রিভুজ পি কিউ টি এ, কি বলা যাবে খেয়াল করো। যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে পিটি স্কোয়ার এটা ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস টি কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী খুব সহজে এটা বলা যায়। এখন এখানে একটু যদি লক্ষ্য করো, তোমরা দেখতে পাবা যে আমরা চাইলেই এই যে টি কিউ যে বাহুটা, এটাকে ভেঙে আমরা ভিন্ন দুইটা নামে বলতে পারি, যে পি কিউ স্কোয়ার প্লাস টি কিউ না বলে বলা যায় টি এস প্লাস কিউ এস হোল স্কোয়ার। রাইট, আমরা যেহেতু টি কিউ ছিল, টি কিউকে ভেঙে বলতে পারবো টি এস প্লাস কিউ এস, আর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা আমি দিলাম। দেন আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো। আমরা এই লাইনের পরের লাইন লিখছি এখন। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রথমে পি কিউ স্কোয়ার প্লাস, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে টি এস স্কোয়ার প্লাস 2 ইন্টু টি এস ইন্টু কিউ এস প্লাস কিউ এস স্কোয়ার। নর্মাল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে বসালাম। দেন আমরা এখানে যেটা করবো দেখ করো, পি কিউ স্কোয়ারের সাথে যদি কিউ এস স্কোয়ার যোগ করো, তাহলে পাওয়া যায় কত, পি এস স্কোয়ার প্লাস টি এস স্কোয়ার প্লাস 2 ইন্টু টি এস ইন্টু কিউ এস। এই যে পি এস, এইটা আর এটা কিন্তু সমান, তাই না? তাহলে পি এস ভেক্টর যদি বলতাম, তাহলে এটাকে বলা যেত বি ভেক্টর। পি এস ভেক্টরকে বলা যায় বি ভেক্টর, বাট এখানে কিন্তু পি এস ভেক্টর চিহ্ন নাই, আছে শুধু পি এস। তাহলে এর পরিবর্তে আমরা কি বলবো, শুধু বি ভেক্টরের মান, অর্থাৎ বি স্কোয়ার। আরো একবার, যদি এটা হয়তো পি এস ভেক্টর, তাহলে তার পরিবর্তে বলতাম আমরা বি ভেক্টর, বাট যেহেতু এটা শুধু পি এস, তাই এর জায়গায় বলা যায় বি, অর্থাৎ বি ভেক্টরটার মান। দিন খেয়াল করে এখানে আছে টি স্কোয়ার। একইভাবে টি এস ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর, কিন্তু যদি আমরা শুধু টি এস কে বলি, এটাকে চাইলে বলতে পারবো আমরা এ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু টি এস এর জায়গায় আবারও এ। এবং খেয়াল করো এই যে কিউ এস, তাকে আমরা কি বলতে পারি সেটা এখানে একটু লক্ষ্য করো। কিউ এস এটা সমান বলা যায় কজ আলফা ইন্টু পি এস। কিউ এস কে আমরা কি বলতে পারবো, কজ আলফা ইন্টু পি এস বলতে পারবো। সো আমরা এখানে কিউ এস এর জায়গায় বলছি কজ আলফা ইন্টু পি এস। পি এস যেটা অলরেডি আমরা ধরছি হচ্ছে বি, সো আমরা পি এস না লিখে এখানে লিখলাম বি। খেয়াল করো এটার বাম পাশে ছিল কি পিটি স্কোয়ার, এবং ছবিতে দেখো পিটি এটাকে আমরা বলতে পারবো আর, অর্থাৎ যোগফল। পিটিকে আমরা বলতে পারবো আর, অর্থাৎ যোগফল। সো আর স্কোয়ারের ফর্মুলা এটা, সুতরাং বলা যায় আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এটাই হলো আমাদের সূত্র, দুটো ভেক্টরের যোগফল নির্ণয়ের ফর্মুলা এটা। যেহেতু ভেক্টরের যোগফল একটা ভেক্টর রাশি, তাহলে এই যেমন একটা মান আছে তার একটা দিকও আছে। এই দিকটাকে আমরা নামকরণ করছিলাম থিটা। এই দিকটার নাম ছিল কি বলো, থিটা। তাহলে আমরা এখন এই থিটাটা বের করবো, তবে তার আগে একটা রিমাইন্ডার দিয়ে দিই, এখানকার যে আলফা তার পরিচয় তুমি কিভাবে মনে রাখবা। খুব সহজ বুদ্ধি, তুমি এখানে যোগ করছো কাকে, এ এবং বি কে। তাহলে এ আর বি কে যোগ করে যোগফলের নাম হচ্ছে আর। তাহলে সূত্র হবে রুট ওভার যাদের যোগ করছো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ যাদের তুমি যোগ করছো তাদের যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ এ আর বি এর যে মধ্যবর্তী কোণ। আমরা ছবিতে এ আর বি এর মধ্যবর্তী কোণকে আলফা নাম দিচ্ছি, তুমি যেই নাম ধরবা সেই নামটাই এখানে বসাতে হবে। এটা গেল যোগফলের মান নির্ণয়। এবার আমরা বের করবো যোগফলের দিক। তো ছবিটা যদি একটু খেয়াল করো, এই যে যোগফলটা, সেটা এ ভেক্টরের সাথে কত কোণ তৈরি করে আছে, থিটা। এ ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করে আছে। তাহলে আমরা যদি এখানে লিখি, তো যোগফল যে আর ভেক্টর তার সাথে এ ভেক্টরের কোণ, সেটা হচ্ছে থিটা। এটা আমরা বের করতে চাই। তুমি চাইলে এটা এ এর সাথে না ধরে বি এর সাথে ধরতে পারো, মানে যাদের যোগ করছো তাদের যে কোনো একজন এখানে নিতে হবে, হয় এ নিবা না হয় বি নিবা। তো এই কোণটার ফর্মুলা কি হয় সেটা আগে আমি একটু বলি, দেন এটা কিভাবে আসলো সেটাও বলবো, এবং এটা কিভাবে সহজে মনে রাখা যায় সেটাও বলে দিব। সো ট্যান থিটা সমান নিচে বসবে এ, উপরে বসবে বি সাইন আলফা, নিচে বসবে বি কজ আলফা। এটা হলো এখানে এই থিটা বের করার ফর্মুলা। তো চলো দেখি এটা কিভাবে আনা যায়। তো অলরেডি আমাদের এখানে দেখো মোটামুটি বলা যায় আমাদের মোটামুটি সবকিছুই আমরা এখানে লিখে রাখছি, সেই মানগুলো আমরা ব্যবহার করবো। তবে যেহেতু এই কোণটা আমরা বের করতে চাই, তাহলে আমি এই কোণ আছে এমন একটা সমকোণী ত্রিভুজ বেছে নিলাম, এই বড় সমকোণী ত্রিভুজটা, যার নাম হচ্ছে পি কিউ টি। আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে প্রমাণটা আগাবো। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ টি এ, ত্রিভুজ পি কিউ টি এ ট্যান থিটা যদি আমরা লিখি, এটাই আমরা প্রমাণ দেখছি। হ্যাঁ, এই ফর্মুলাটা প্রমাণ। তাহলে ট্যান থিটা একটু যদি খেয়াল করো তোমরা, এখান থেকে ট্যান থিটা সমান কি বলা যাবে, এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব এবং এই পুরোটা হলো ভূমি। কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্বটার নাম পি কিউ আর ভূমির নাম হচ্ছে টি কিউ। আমাদের লম্ব হিসাবে আমরা পাচ্ছিলাম পি কিউ এবং ভূমি হিসাবে আমরা পাচ্ছিলাম টি কিউ। এরপরে দেখো আমরা অলরেডি টি কিউকে ভেঙে বলতে পারতাম
যদি আমরা টি কিউকে ভাঙি তাহলে কি বলতে পারবো, এই যে টি কিউ যেটা, এটা সমান টিএস প্লাস কিউএস। তাহলে এটাকে আমরা বলতে পারি টিএস প্লাস কিউএস। এইবার দেখো যার যার নাম যদি আমরা একটু বলে দিই, যেমন পিকিউ, এটাকে আমরা কি বলতে পারি খেয়াল করো, এই যে পিকিউটা এখানে একটু তাকাও, পিকিউ সমান বলা যায় পিএস সাইন আলফা। ঠিক আছে, পিকিউ সমান বলতে পারবো আমরা পিএস সাইন আলফা। তাহলে খেয়াল করে আমরা যদি এখানে পিকিউ এর জায়গায় লিখি তাহলে বলতে পারছি কত, পিএস সাইন আলফা। দেন যদি আমরা টিএসটা খেয়াল করি, টিএস এটা সরাসরি আমরা অলরেডি এটা ভেক্টর হিসেবে এটা আছে, সো আমি এটার কোনো পরিবর্তন করবো না, এটাকে আমি এভাবে রেখে দিব। এবং যদি আমরা কিউএস এর মানটা খেয়াল করি, এটার পরিবর্তে চাইলে বলা যায় পিএস কজ আলফা। সো আমরা এখানে বসিয়ে দিচ্ছি পিএস কজ আলফা। এবার আমাদের ফাইনাল লাইন, আমরা অলরেডি পিএস কে কি ভেক্টর ধরছি বলো, যেটা আমাদের পিএস এটাকে আমরা ধরে নিচ্ছি বি ভেক্টর। ঠিক আছে, পিএস কে আমরা বি ভেক্টর এবং টিএস কে আমরা ধরছি এ ভেক্টর। তাহলে আমাদের যে পিএস এটা হচ্ছে বি সাইন আলফা এবং টিএস কে আমরা ধরছি এ, আবারও পিএস এটা বি কজ আলফা। সো এটাই হলো এখান থেকে এই যোগফল নির্ণয়ের ফর্মুলা। কোন নির্ণয়ের ফর্মুলা প্রশ্ন আমরা দেখি। ধরে নাও এখানে একটা ভেক্টর আছে, এটার নাম এ, এবং এখানে একটা ভেক্টর আছে, এটার নাম বি। এ ভেক্টর মডুলাস অর্থাৎ এ ভেক্টরের মান এটা ধরে নাও 4, বি ভেক্টর মডুলাস এটার মান ধরে নাও 3, এবং এদের মধ্যবর্তী কোণ ধরে নাও 60 ডিগ্রি। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এদের যোগফলের মান ও দিক নির্ণয় করা, অর্থাৎ আর ভেক্টরের মান ও দিক। আমরা জানি যোগফলকে আমরা আর ভেক্টর নামে ডাকি, সেখানে আর ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যেটা করবো এখানে সমাধানে এসে প্রথমে যোগফলের মান নির্ণয় করবো। তাহলে আমরা লিখবো যে যোগফলের মান আর ইকুয়ালস টু, যত মান বের করতেছো তাহলে উপরে আর ভেক্টর দেওয়া যাবে না, রুট ওভার কাকে কাকে যোগ করতেছো খেয়াল করো, তুমি সেটা নাম নাও লিখতে পারো। আমরা যোগ করতেছি হচ্ছে এ এবং বি, যাদের মান হচ্ছে 4 এবং 3। সো ডাইরেক্ট যেটা করতে পারো, আমরা এখানে যাদের যোগ করছি তাদের মানটা এখানে বসাবো 4 এবং 3। সো এটা আমরা লিখবো রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 কজ, দেন কোনো নাম লেখার প্রয়োজন নাই, তুমি যেটা করে দাও এই 4 এবং 3 এর মধ্যবর্তী কোণ বসাও। তুমি নাম নাই যাই ধরো তাতে কোনো অসুবিধা নাই, বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে 4 এবং 3 এর মধ্যবর্তী কোণ বসাতে হবে, এবং সেটা আছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাবো cos 60 ডিগ্রি। বাকিটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করবা। যেমন ধরো এখানে যদি আমরা এটা দেখি 4 স্কয়ার 16 এবং এটা আসছে 25 প্লাস এটা 24 cos 60 হচ্ছে হাফ, তাহলে এটা আসে হচ্ছে রুট ওভার 37। সো এটা ক্যালকুলেটরে বসালে একটা আনসার পাওয়া যাবে, চাইলে এইভাবে তোমরা রেখে দিতে পারো। এটা হলো যোগফলের মান নির্ণয়। এখন যদি তোমার ইচ্ছে মনে হয় যে আচ্ছা এই যে আমি যোগ করলাম এটা যোগফলটা দেখতে কেমন হবে, তাহলে আমরা একটু আগে শিখছিলাম যেটা যোগফলটা আঁকানোর নিয়ম হলো তুমি যাদের যোগ করবা তাদের সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক কল্পনা করে নিবা। ঠিক আছে, সেই সামান্তরিকের একটা কর্ণই হবে যোগফল, কিন্তু কর্ণ এখানে দুইটা আছে, এইটাও একটা কর্ণ এটাও একটা কর্ণ, দুইটাই তো আনসার হবে না, কর্ণ নিতে হবে একটা। কোনটা নিব আমরা খেয়াল করো, এই যে ভেক্টর এবং এই যে ভেক্টর, দুটা ভেক্টরের এই দুটো হলো প্রান্ত বিন্দু যেখানে তীর চিহ্ন আছে, আর এটা হলো আদি বিন্দু। এই আদি বিন্দুগামী যে কর্ণটা আছে এটাই হবে যোগফল, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের যোগফলটা, এটাই হচ্ছে আর ভেক্টরটা। তাহলে আমরা তার মান অলরেডি বের করে ফেলছি, তাহলে চাইলে বলতে পারি এটা আমরা এই অংশের মানটা বের করছি, অর্থাৎ যোগফল বা কর্ণের দৈর্ঘ্য বের করছি। এবার আমি যোগফলের দিক নির্ণয় করবো। দিক নির্ণয় করা বলতে কি বোঝায়, কোণ নির্ণয় করা। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল বের করা। অ্যাঙ্গেলটা কার সাথে বের করবা তুমি যোগফলের, মানে আর এর অ্যাঙ্গেলটা চাইলে এর সাথেও বের করতে পারো, চাইলে বি এর সাথেও বের করতে পারো। অর্থাৎ যাদের তুমি যোগ করছো 4 এবং 3 এদের যে কোনো একজনের সাথে তুমি যোগফলের দিক নির্ণয় করবা। তাহলে আমি ধরো এখানে ডিসাইড করলাম যে আমি 4 এর সাথে অ্যাঙ্গেলটা বের করবো। কার সাথে বের করবো, 4 এর সাথে। তাহলে আমি এখানে লিখবো যে এ এর সাথে মানে 4 এর সাথে, বা এ ভেক্টরের সাথেও বলতে পারো, এ ভেক্টরের সাথে আর ভেক্টরের কোণ, এটা নাম দিতে পারো তুমি থিটা। আমরা লিখলাম ট্যান থিটা। এই যে এই অ্যাঙ্গেলটা আমরা থিটা নামকরণ করতে চাচ্ছি এখানে। ঠিক আছে, থিটা নাম তুমি যে কোনো নামে দিতে পারো, বাট মূল ফান্ডামেন্টাল ঠিক রাখতে হবে যে কোনটা যে বের করতেছি একটা তো অবশ্যই যোগফল রাখতেই হবে, কারণ যোগফলের দিক চাইছে, আর সাথে আরেকটা কাকে রাখবো, যাদের আমরা যোগ করছিলাম, অর্থাৎ এ অথবা বি। আচ্ছা, এটা লেখার পরে যেটা করতে হবে আমি ট্রিক বলতে চাচ্ছিলাম, সহজে মনে রাখার উপায়। মনে রাখার উপায় হলো প্রথমে তুমি একটা ভগ্নাংশ নিয়ে নাও, ভগ্নাংশ নিয়ে নাও, এবং এই ভগ্নাংশে খেয়াল করো এ এবং বি কে যোগ করছো। তাহলে এই দুজনের মধ্যে তুমি যে এখন থিটা বের করতে চাও বা কোনটা যে বের করতে চাও সেইটা তুমি কার সাথে ধরেছো, এর সাথে ধরেছো। এই যেখানে লিখে রাখছো এ এর সাথে আর এর কোণ, তো তুমি যার সাথে কোণ ধরবা তার ভ্যালুটা তার মানটা নিচে লিখবা। তাহলে এ ভেক্টরের মানকে আমরা এ বলতেছি। আবার খেয়াল করো যার সাথে তুমি কোণ ধরবা যোগফলের তার মানটা তুমি নিচে লিখবা। দেন অপর যে আরো একটা ভেক্টর ছিল যোগ তো করতেছো এ এবং বি কে, সো এ তো অলরেডি লেখা হয়ে গেল। বাকি যে আরেকটা ভেক্টর ছিল বি, সেই বি ভেক্টরকে তুমি একবার উপরে লেখো, তুমি একবার নিচে লেখো, তাহলে দুইবার লিখবা। মনে রাখতে পারো এভাবে যে যার সাথে অ্যাঙ্গেল মানে যার সাথে কোণ বা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, আর অপর যে জোন আছে সে বসবে ডাবল, অর্থাৎ দুইবার বসবে। ঠিক আছে, এইটুকু আমরা মনে রাখবো। দেন খেয়াল করো ট্যান দিয়ে মনে রাখবা যে উপরে বসবে একটা সাইন, নিচে বসবে একটা কস। এটা ট্যান দিয়ে মনে রাখবা যে উপরে সাইন নিচে কস। এবং ফাইনালি এই যে এ আর বি যেখানে লিখলা, এ আর বি এর মধ্যবর্তী কোণটাই এখানে আর এখানে বসবে। এ এবং বি এর মধ্যবর্তী কোণ যেটা ছবিতে খেয়াল করো, এ আর বি এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সো এ আর বি এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সেটাই আমরা এখানে বসাবো। দেন ফাইনাল কাজ হচ্ছে এগুলো ভ্যালু বসানো। তারপর যদি ভ্যালু বসাই, আমাদের এর মান ছিল 4, বি এর মান ছিল 3, সাইন 60 মান হলো √3/2, বি এর ভ্যালু আবারও 3, cos 60 মান হচ্ছে হাফ। তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেটর দাও এখন, থিটা সমান tan ইনভার্স এই পুরোটা যদি আমরা বসিয়ে দিই এখানে, অর্থাৎ 3√3/2 ডিভাইডেড বাই 4 +
3/2। এই টোটালটা যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট দিই একটা রেজাল্ট আমরা পেয়ে যাবো সামথিং ডিগ্রি। এটা আমরা কার সাথে বের করলাম? এর সাথে। কিন্তু তোমাকে কিন্তু প্রশ্নে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয় নাই, শুধু জিজ্ঞেস করা হয়েছিল আর ভেক্টরের দিক নির্ণয় করো। তার মানে তুমি চাইলে আর ভেক্টরের দিক এর সাথে যেমন ধরেছো, চাইলে তুমি এটা বি এর সাথেও বের করতে পারো, বাট দুইটাই পরীক্ষায় করতে হবে না, যে কোনো একটা করবা। তার মানে তুমি চাইলে, আমি দেখাচ্ছি বিকল্প, তুমি চাইলে বি ভেক্টরের সাথে আর ভেক্টরের কোণ এটাও তুমি বের করে দিতে পারো, সেটাও সঠিক উত্তর হবে। আমরা ওইটার নামও থিটা ধরলাম। আচ্ছা, অলরেডি যেহেতু থিটা ধরছি একটা, এটাকে থিটা প্রাইম নামকরণ করলাম। ছবিটা যদি দেখো তাহলে এই যে এটা হলো আমাদের বি ভেক্টর এবং এটা হলো আমাদের যোগফল, এবং এই কোণটা আমরা বলতেছি থিটা প্রাইম। যেটা কিভাবে বের করবা? সেম ফর্মুলা, সেম প্রসেস। যে নিয়মটা হলো তুমি যার সাথে অ্যাঙ্গেল বের করবা, যার সাথে কোণটা বের করবা, কার সাথে বের করতেছে? এবার বি এর সাথে। তাহলে যেটা হবে, বি নিচে সিঙ্গেল বসবে, বি নিচে সিঙ্গেল। আর ওই যে অপর জন ছিল এ, তাকে উপরে একবার নিচে একবার, দেন ট্যান দিয়ে মনে রাখবা, উপরে সাইন নিচে কস। ফাইনালি এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো সিমিলার ওয়েতে এখানেও তোমরা এর মান বি এর মান বসিয়ে থিটা সমান ট্যান ইনভার্স এর ভ্যালু কত আমরা জানি 4, সাইন 60 মান আমরা জানি √3/2, বি এর ভ্যালু দেওয়া ছিল 3 প্লাস এর ভ্যালু 4, cos 60 ভ্যালু হাফ। এই টোটালটা ক্যালকুলেটর যদি বসাও তাহলে এখান থেকে একটা উত্তর পেয়ে যাবা। উল্লেখ একটা বিষয় তোমাদের বলি, যদি ধরো সে এই কোণটা 20 ডিগ্রি আসলো, এই কোণটা আসছে 20 ডিগ্রি, তাহলে দেখবে এটা আসবে 40 ডিগ্রি। কারণ কি? এখানে তাকাও, এই টোটাল কোণটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা যা পাবো এবং এই কোণটা যা পাবো সেটা যোগফল অবশ্যই 60 হয়। তো সেটাই আমি বললাম যে এটা যদি 20 হয় এটা হবে 40, বা এটা যদি 30 হয় এটা হবে 30, এটা যদি 50 হয় এটা হবে 10। বাট তোমার পরীক্ষায় দুইটাই বের করতে হবে না, তুমি যখন একটা বের করবে। এই জন্য আমি এটা অথবা এটা লিখছি। আমার মনে হয় আমরা কিভাবে যোগফলের মান এবং দিক নির্ণয় করা যায় সেই বিষয়টা আমরা বুঝতে পারছি। এবার আমরা যেটা করবো সেটা হলো কিভাবে আমরা বিয়োগফল নির্ণয় করতে পারবো। প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, এখানে তুমি দুইটা ভেক্টরকে যোগ বা বিয়োগফল করতে পারছো, দুইটা ভেক্টরকে। যদি এমন হয় কখনো যে অনেকগুলো ভেক্টর একসাথে আছে, অর্থাৎ 3টা 4টা 5টা 6টা, তাহলে সেগুলোকে আমরা কিভাবে যোগ করবো? এটার আলাদা আরেকটা প্রসিডিউর আছে, এটা আমরা উপাংশের মাধ্যমে সলভ করি। সো আমরা যেহেতু সামান্তরিক সূত্র পড়ছি, এরপরে আমরা উপাংশ সূত্র শিখবো, তারপরে আমি এই প্রসেসটা তোমাদের আমি দেখাবো। তো চলো এখন বিয়োগফলের মান এবং দিক নির্ণয় শিখি আমরা। তো প্রথম যে কথাটা, ফার্স্ট অফ অল, বিয়োগফল আলাদা কোনো কিছু না। বিয়োগফল এটা ওয়ান কাইন্ড অফ যোগফল হিসাবেই আমরা বলতে পারি, যে বিয়োগকে আমরা ওয়ান কাইন্ড অফ যোগ হিসাবেই ধরতে পারি। যেমন ধরো আমাদের কাছে একটা ভেক্টর দিয়ে দেওয়া আছে, এটার নাম ধরলাম এ, আর আরো একটা ভেক্টর দেওয়া আছে, এটার নাম ধরলাম আমি বি। আমি একটু আগে তোমাদের যোগফলটা নির্ণয় করে দেখাইছি, মান বের করে দেখাইছি, দিকও বের করে দেখাইছি, এবং তার চিত্র কেমন হবে, কর্ণ বরাবর হবে, ইভেন কোন কর্ণ বরাবর হবে সেটাও তোমাদের দেখাইছি। এবার আমরা সেম প্রশ্ন, যে ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, কিন্তু এবার আমরা যোগফল চাই না, চাই বিয়োগফল। কি চাচ্ছি বলো? বিয়োগফল চাচ্ছি। যোগফলটা কেমন হইতো বলো তো? এই দুজনের সামান্তরিক মনে মনে ধরবা, তার কর্ণ বরাবর হবে যোগফল। এটা হলো যোগফলটা। এবার দেখতে চাই বিয়োগফল। তো আমরা যেটা করতে চাই, বিয়োগের ক্ষেত্রে কিন্তু আগে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করতে চাও, নাকি তুমি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করতে চাও। কারণ যোগের ক্ষেত্রে এ প্লাস বি অথবা বি প্লাস এ এটা হয়তো ম্যাটার করে না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এ মাইনাস বি নাকি বি মাইনাস এ সেটা অবশ্যই ম্যাটার করে। সো একই প্রসেস আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, আমি এটা তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যদি এটা করতে অসুবিধা হয় বা বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি তখন সেটা সলভ করে দিব। তাহলে আসলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখাই। তো এটা আমি যেমন বলছিলাম যে বিয়োগ এক ধরনের যোগ, তো চাইলেই এ মাইনাস বি কেই বলাই যায় এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অবশ্যই বলা যায়। তার মানে এবার আমরা একটু আগে যেমন এ আর বি কে যোগ করছি, এবার আমরা এর সাথে মাইনাস বি কে যোগ করবো, তাহলেই কিন্তু আসলে বিয়োগফলটা বের হয়ে যাবে। তার মানে আসলে আমরা যোগই করবো, বাট এর সাথে মাইনাস বি কে যোগ করবো। তো চলো কাজটা করা যাক। তো তার জন্য আমি এখানে আবারও এ ভেক্টরটা আঁকাই নিলাম, আর এই বরাবর আমাদের বি ভেক্টরটা ছিল, এবং এদের মধ্যবর্তী যে কোণ তার নামটা আমি আলফা ধরে নিলাম। তো যেহেতু আমি এ আর বি কে যোগ করবো না, আমি যোগ করবো এ আর মাইনাস বি কে। সো আমি প্রথমে একটা কাজ করে নিচ্ছি এখানে, সেটা হচ্ছে আমি আগে মাইনাস বিটা অঙ্কন করে নিচ্ছি। তোমাদের অবশ্যই আইডিয়া আছে, একটা ভেক্টরের দিক যদি বিপরীত দিক করে দেওয়া যায়, একটা ভেক্টরের দিক যদি বিপরীত দিক করে দেওয়া যায়, এটা যেদিকে ছিল তার অপোজিট দিকে যদি আনা যায়, তাহলে এর সামনে কি আসে? মাইনাস আসে, অর্থাৎ এর দিকটা বিপরীত হয়ে যায়। তাহলে এটা বি ভেক্টর হইলে আমরা এটাকে বলতে পারবো মাইনাস বি ভেক্টর। তবে যেটা করতে হবে যে এই বি ভেক্টরটা তার দৈর্ঘ্য যতটুকু হবে মাইনাস বি ভেক্টরের দৈর্ঘ্য ততটুকুই থাকতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো, তুমি এ আর মাইনাস বি ভেক্টরকে যোগ করবে। আমরা যোগের প্রসেস কি শিখছি, যে তুমি যাদের যোগ করবা, যদি তুমি এ আর বি কে যোগ করো, তাহলে এ আর বি কে ধরে সামান্তরিক আঁকতে হবে, সেই সামান্তরিকের কর্ণ বরাবর হবে যোগফল। এবার তুমি যদি এ আর মাইনাস বি কে যোগ করতে চাও, যেমন এ আর মাইনাস বি কে যোগ করতে চাও, তাহলে একই কথা, এ আর মাইনাস বি কে বাহু ধরে তোমাকে একটা সামান্তরিক কল্পনা করতে হবে এখানে। তো আমি যদি সেটা একটু আঁকি, এখানে দেখো, ঠিক আছে, এটাই ধরে নাও এ আর মাইনাস বি কে ধরে অঙ্কিত সামান্তরিক। এবার এই সামান্তরিকের যোগফলটা কোন বরাবর রাখতে হবে বলো? যাদের আমি যোগ করছি সেই দুটো ভেক্টরের যে আদিবিন্দু, উক্ত আদিবিন্দুকে আমি যে কর্ণটা আছে, হ্যাঁ এই যে কর্ণটা, এই কর্ণটাই হবে এ এবং মাইনাস যে বি ভেক্টর তার যোগফল। তাহলে আমরা যদি সেটা এখানে আঁকি, এটাই হচ্ছে আমাদের যোগফল। কার কার যোগফল? এটা এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফল, বা তার কর্ণ হবে। এটা হচ্ছে যোগফলটা, এটা হলো যোগফলটা। আর যদি তুমি বিয়োগ করতে চাও, যেহেতু তুমি এ মাইনাস বি করছো, অর্থাৎ এর সাথে মাইনাস বিকে যোগ করছো, তাই আমি এটা ঠিক রাখলাম, আর বি এর দিকটা বিপরীত করার মাধ্যমে মাইনাস বি ভেক্টর তৈরি করে নিলাম। এবার এই এ এবং এই মাইনাস বি এদের ধরে একটা সামান্তরিক কল্পনা করছি, সেই সামান্তরিকের
আদিবিন্দুগামী যে কর্ণ এটাই হচ্ছে এ এবং মাইনাস বি ভেক্টরের যোগফল অথবা এ এবং বি ভেক্টরের বিয়োগফল। সো দেখো বিয়োগফলের মান মেকানিজমটা কিন্তু পুরোটাই যোগফলের মতো। তো যেহেতু যোগফলের মতোই, তাহলে আমরা যোগফলের মানের সূত্র যেভাবে লিখছি ঠিক সেম কাজটাই করবো, শুধু মাথায় রাখো তুমি এ এর সাথে মাইনাস বি কে যোগ করতেছো। তাহলে নিয়ম অনুযায়ী সূত্র ছিল এ স্কোয়ার, খেয়াল করো কাকে কাকে যোগ করছে আমি আবার এখানে মেনশন করে রাখি, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরকে। তাহলে সূত্র কি হবে, প্রথমে এ ভেক্টরের মান তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এরপরে বসবে দ্বিতীয় যে ভেক্টরটা মাইনাস বি ভেক্টর তার মানের স্কোয়ার হবে। তো বলো তো মাইনাস বি ভেক্টরের মান কত হবে, মাইনাস বি নাকি প্লাস বি? মাইনাস বি ভেক্টর, এটার মান হবে প্লাস বি, কারণ তোমরা জানো এই যে মাইনাসটা এটা কিন্তু মানের অংশ না, আমি যে দিকটা বিপরীত করে দিছিলাম সেই বিপরীত বোঝানোর জন্য এই মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তার মানে মাইনাস বি ভেক্টরের মানও কিন্তু বি বলা যাবে। প্লাস 2 ইন্টু এ বি কজ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বসবে, কারণ যেহেতু তুমি এ এবং মাইনাস বি ভেক্টরকে যোগ করতেছো, তাহলে আমরা বলতেই পারবো এদের মধ্যবর্তী কোণটা ছবিতে খেয়াল করো, এ এবং মাইনাস বি মধ্যবর্তী কোণ হচ্ছে এতটুকুন। তাহলে এই কোণটার মান কত হবে খেয়াল করো, এটা বলা যাবে 180 মাইনাস আলফা। কেন? কারণ আমরা জানি এই পুরোটা এক সরল কোণ বা 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু আলফা হলে এইটুকু হবে 180 মাইনাস আলফা। সেটা বলতে পারি 180 মাইনাস আলফা, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি মাইনাস 2ab কজ আলফা। তো এটা কিভাবে বলা যায় খেয়াল করো, তোমরা 9 10 ত্রিকোণমিতিতে পড়ছো যে 180 মাইনাস আলফা অর্থাৎ পাই মাইনাস আলফা এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 মাইনাস আলফা এটা সেকেন্ড কোয়াড্রেন্টকে ইন্ডিকেট করে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মানটা হয় নেগেটিভ। তো চাইলে আমি এখান থেকে পাইটা বাদ দিতে পারি, কিন্তু সামনে কি চিহ্ন আসবে, একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে এটাই হলো তোমার বিয়োগফলের মান নির্ণয়ের ফর্মুলা। এবার আসো বিয়োগফলের দিক তুমি কিভাবে বের করবা। তাহলে আমরা যদি লিখি বিয়োগফলের দিক, দেখো এটা এ ভেক্টর এটা মাইনাস বি ভেক্টর এবং তাদের যোগফল অথবা এ আর বি এর যে বিয়োগফল যে নামই তুমি ডাকো সেইটার অর্থাৎ এই অংশটার বিয়োগফল যেটা তার আমরা দিক বের করতে চাই। তাহলে যেটা করবো আবার আগের মতোই, তুমি এ অথবা মাইনাস বি এদের যে কোনো একজনের সাথে কোনটা ধরতে পারো। এখানে আমরা কিন্তু এ এবং মাইনাস বি কে যোগ করছি, তাহলে কোনটা আমার হয় এর সাথে ধরতে হবে না হয় মাইনাস বি এর সাথে ধরতে হবে। তাহলে এর ফর্মুলা আমরা লিখবো tan থিটা ইকুয়ালস টু, যেমন আমরা বলতেছিলাম যার সাথে অ্যাঙ্গেল ধরবা সে নিচে বসবে, যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেলটা এর সাথে ধরছি তাই এ নিচে বসবে, দেন বি একবার উপরে বি একবার নিচে, tan এর থেকে উপরে মনে রাখবো সাইন নিচে cos, দেন ফাইনালি কি বসে বলো তো এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। আসলে এখানে আমরা এ আর বি কে যোগ করি নাই, এ আর মাইনাস বি কে যোগ করছি, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস আলফা। সো এখানে বসবে 180 মাইনাস আলফা, এখানেও তাই বসবে 180 মাইনাস আলফা। এবং ফাইনালি আমরা যে সূত্রটা এখান থেকে পাবো সেটা হবে tan থিটা ইকুয়ালস টু উপরে হবে শুধু বি সাইন আলফা, কারণ হলো 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্ট এবং সাইন সেখানে পজিটিভ হয় তাই 180 বাদ দিলে কোনো চিহ্ন নিতে হবে না, আর নিচে এ মাইনাস বি কজ আলফা। সো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট হয় কজের মানটা নেগেটিভ। তাহলে এটাই হলো বিয়োগফলের দিক নির্ণয় করা। তাহলে চলো আমরা এখানে বিয়োগফল এবং একটা ম্যাথ করে দেখি। আমাদের কিন্তু যোগফল বিয়োগফল দুইটা একসাথে কম্বাইন করা, যাতে আমরা আগের সূত্রগুলো একটু ভালো মতো বুঝতে পারি। তো খেয়াল করে এখানে আমরা যেটা প্রশ্নে বলা হয়েছে দুইটি একক ভেক্টরের যোগফল। ফার্স্ট অফ অল আগে জেনে নিতে হবে একক ভেক্টর জিনিসটা কি। আমরা নেক্সট যখন উপাংশ পড়বো সেখানে আরো বিস্তারিত বলবো একক ভেক্টর সম্পর্কে, বাট আপাতত মনে রাখো একক শব্দের অর্থ কি ওয়ান এবং ভেক্টর মানে কি যার মান এবং দিক দুটোই আছে। সো একক ভেক্টর মানে হলো এমন একটা ভেক্টর যার মান হচ্ছে একক বা ওয়ান এবং তার একটা দিক থাকবে। তাহলে খেয়াল করে আমরা দুইটা একক ভেক্টরকে যোগ করছি, তার মানে ধরো আমি এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করছি, কিন্তু যেহেতু এই দুজন একক ভেক্টর তার মানে এদের মান কত করে 1 করে। তো আমরা ভেক্টরের মান কিভাবে লিখি, মডুলাস চিহ্ন ব্যবহার করে, অথবা চাইলে শুধু এ লিখলেও মান বোঝাবে বা শুধু বি লিখলেও মান বোঝাবে। তাহলে এ ভেক্টরের মান এটা 1, বি ভেক্টরের মান এটা 1, কারণ আমরা যাদের যোগ করছি দুজনই একটা একক ভেক্টর। এবার আসো এদের যে যোগফলটা আমরা পাইছি, যোগফল এদের যে যোগফল আমরা জানো যোগফলকে আমরা আর নামে প্রকাশ করলাম, এদের যোগফল এটাও একটা একক ভেক্টর, তাহলে যোগফলের মান 1। তাহলে ব্যাপারটা এমন দাঁড়ালো, আমরা যেমন একটু আগে দেখলাম যে বিয়োগফলের মান এটার ফর্মুলা হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে তুমি বলতে পারবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। তারপরে দুটো ভেক্টরে যদি বিয়োগ করো তাহলে এখানে আসে মাইনাস, আর যোগ করলে এখানে আসে প্লাস। এবার আসলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, এখানে দেখো রুট ওভার এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 কজ আলফার পরিচয় কি বলতো, এই এ এবং বি মানে এই 1 এবং 1 এদের মধ্যবর্তী কোণ। কিন্তু প্রশ্ন দেখো কোথাও বলা নাই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা বলা নাই, কিন্তু ম্যাথ করতে তো আমার লাগবেই। তাহলে এটা আমরা বের করবো এই জায়গাটা থেকে। সেটা কিভাবে চলো দেখি করে ফেলি। এটা যেহেতু আমাদের বলে দেওয়া ছিল যোগফলের মানও 1, সব এটা বসাই দিলাম 1 ইকুয়ালস রুট ওভার এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 কজ আলফা। যে দুই পাশে যদি স্কোয়ার করে দাও এই পাশে 1ই থাকবে আর ওই পাশে হবে 2 প্লাস 2 কজ আলফা। যোগ বিয়োগ তোমরা অবশ্যই বুঝতে পারো। দেন এই 2টা যদি আমি এই পাশে পার করে দিই 2 এই পাশে আসলে হয়ে যায় -2, সো 1 থেকে 2 বাদ দিলে হয় -1 এবং এই 2টা যেটা গুণাকারে আছে এটা যদি এই পাশে পার করি সেটা হয়ে যাবে ভাগ, সো -1/2। এটা সমান সমান কজ আলফা।
বাকিটা তুমি যদি ক্যালকুলেটরে কজ ইনভার্স করে দাও তাহলে আলফা আসবে 120 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটরে কজ ইনভার্স -1/2 দাও তাহলে সেটা 120 ডিগ্রি আসবে। অর্থাৎ আমরা আলফার মান কিন্তু পেয়ে গেলাম, যেটা এইখানে আমার ম্যাথ করতে প্রয়োজন ছিল। সো আমি এখানে কজ আলফার জায়গায় বসিয়ে দিলাম 120 ডিগ্রি। এবার যদি এটা হিসাব করো, কজ 120 তার মান তো -1/2, তাহলে -1/2 কে আমরা 2 দিয়ে গুণ দিলে হয় -1, -1 এটাকে 2 দিয়ে গুণ দিলে -1, বাট যেহেতু সামনে আরেকটা মাইনাস আছে তাহলে এটা হয়ে গেল +1, এখানে আরো একটা 1, এখানে আরো একটা 1, তার মানে এটা রেজাল্ট আসে √3। এখান থেকে মনে রাখো, ধরো এটা একটা ভেক্টর, এটার ভ্যালু হচ্ছে x, এটা ধরো আরো একটা ভেক্টর, এটার ভ্যালু x, এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। যদি এটা হয় তাহলে সবসময় মনে রাখবা এদের যে যোগফলের যে মান, না বিয়োগফল, যোগফলের মানটাও x ই আসবে। তার মানে x এর সাথে x যোগ করলে যোগফলও x হবে যদি মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। তার মানে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 1 হবে যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, বা 2 এর সাথে 2 যোগ করলে যোগফল 2 হবে যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, 5 এর সাথে 5 যোগ করলে যোগফল 5 হবে যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। এটা আমরা মনে রাখবো। যাই বিয়োগ, এতক্ষণ আমরা যা শিখলাম তার টোটাল প্রয়োগটা এখানে আমরা দেখবো। তো মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন হতে যাচ্ছে। তো ইমাজিন করে নাও যে এটা a ভেক্টর, যার ভ্যালু দিয়ে দেওয়া আছে 12, আর ধরে নাও এটা b ভেক্টর, যার ভ্যালু দিয়ে দেওয়া আছে কত 5, এবং এদের যে মধ্যবর্তী কোণ সেটা আছে ধরো 60 ডিগ্রি। তো আমরা এখানে প্রথমে এদের যোগফলটা নির্ণয় করবো। তাহলে আমরা যদি ছবি সহ করি, পরীক্ষা যদি ছবি আঁকানো বাধ্যতামূলক না, আমি বোঝানোর জন্য করছি। তো প্রথম যে কাজটা হবে সেটা হলো তুমি a আর b কে যদি যোগ করবা, তাহলে a আর b কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক আঁকায় ফেলো। দেন এই সামান্তরিকের আদি বিন্দুগামী যে কর্ণ, এটাই হবে এখানে যোগফল, যাকে আমরা r দিয়ে প্রকাশ করি। তাহলে r ভেক্টর দিতে পারো। তাহলে এখানে যোগফলের মান r = √12² + 5² + 2 × 12 × 5 cos 12 এবং 5 এর মধ্যবর্তী কোণ যেটা 60 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে তোমরা বসিয়ে নিবা। এটা হলো যোগফলের মান নির্ণয়। যদি এখন আমি যোগফলের দিক নির্ণয় করি, আমি যেমনটা বলছিলাম যোগফলের দিক তুমি চাইলে a এর সাথেও করতে পারো, চাইলে b এর সাথেও করতে পারো। তো চলো এই ম্যাথটা আমরা একটু b এর সাথে করে দেখি। চাইলে এ ধরে করা যাবে, তবে ওই কোণটার নাম দিলাম থিটা, এবং তুমি সূত্র লিখবা tan θ = নিয়মটা ছিল যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে থিটা অ্যাঙ্গেলটা b এর সাথে, সো b নিচে সিঙ্গেল বসবে, দ্যাট ইজ 5। দেন খেয়াল করো a বাকি যে ভেক্টরটা সেটা উপরে একবার নিচে একবার, দেন উপরে সাইন নিচে কস, এবং যেটা করবা a আর b এর মধ্যবর্তী কোণ এখানে বসাবা। অর্থাৎ 5 এবং 12 এর মধ্যবর্তী কোণ, 5 এবং 12 এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে সেটা এখানে তুমি 60 ডিগ্রি বসাবা। বাকিটা ক্যালকুলেটরে হিসাব করে tan ইনভার্স করলে একটা অ্যাঙ্গেল বের হয়ে আসবে। এটা এখানকার আনসার। এবার আসো যদি তুমি বিয়োগফলটা বের করো, বিয়োগফলের ক্ষেত্রে আমরা সেম ভাবে ছবি আঁকানো ট্রাই করব। প্রথমে এটা নিব a ভেক্টর, দেন এই বরাবর আছে b ভেক্টর। তো তুমি যদি a আর b কে ধরে সামান্তরিক আঁকায় ফেলো তাহলে সেটা a আর b এর যোগফল নির্দেশ করবে। কিন্তু যদি আমরা a আর b এর বিয়োগফল বের করতে চাই তাহলে আমাকে a এর সাথে -b কে যোগ করতে হবে। অর্থাৎ a এর সাথে আমরা -b ভেক্টরকে যোগ করব, বা a আর b কে বিয়োগ করব। তো আমি প্রথমে -b নিয়ে নিলাম। দেন যেটা করব, এই a আর -b ধরে একটা সামান্তরিক কল্পনা করে নিব, এবং এই সামান্তরিকের দুটো ভেক্টরের যে আদি বিন্দু ছিল সেই আদি বিন্দুকে আমি কর্ণটা আমরা আঁকায় নিব, এবং এটাই হবে বিয়োগফল a ভেক্টর -b ভেক্টর। তাহলে আমরা যোগফলের ছবিটা আঁকানো দেখালাম, বিয়োগফলেরটাও আঁকায় দেখালাম। এবার আসলে আমরা রেজাল্টটা বের করি। যদি তুমি বিয়োগফলের মান বের করো তাহলে বিয়োগফলের মান ইকুয়ালস টু √, কার কার বিয়োগ করতেছো 5 এবং 12, তাই তো 5 এবং 12, তাহলে আমরা লিখবো √12² + 5²। এখানেও কিন্তু তাই করছি, বাট পার্থক্য হলো যোগের সূত্রে এখানে হয় মাইনাস, যোগের সূত্রে হয় +2ab cos α, আর বিয়োগে হয় -2ab cos α। সো -2ab cos α, আলফাটা হলো কত ডিগ্রি ছিল, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। সেটাও ক্যালকুলেটরে যদি বসাও বিয়োগফলের মানটা তুমি পেয়ে যাবা। এবার আসো বিয়োগফলের দিক তুমি কেমন বের করবা, এটা এখান থেকে হিসাব করলে একটা রেজাল্ট কিন্তু চলে আসবে। এবার আমরা যদি বিয়োগফলের দিক বের করি সেটাও আমরা tan θ ধরবো, একই নামে দিব tan θ, তবে থিটাটা আগে ছবিতে একটু মার্ক করে রাখতে পারো, মানে আরেকগুলো চলবে। শুধু তুমি এটা ডিসাইড করো যে তুমি তো কাকে কাকে বিয়োগ করতে যাচ্ছ, 12 এবং 5 কে বিয়োগ করতে যাচ্ছ, 12 এবং 5 কে বিয়োগ করতে যাচ্ছ, তাহলে বিয়োগফলের যে কোণটা সেটা হয় 12 এর সাথে নিবা, না হয় 5 এর সাথে নিবা। তাহলে যদি আমরা সেই 5 এর সাথেই নিই, যে যোগের কোণটা 5 এর সাথে নিছি, তাহলে বিয়োগের কোণটা আমি 5 এর সাথেই নিব। সো নিচে বসবে 5, উপরে বসবে 12, দেন উপরে একটা সাইন, নিচে একটা কস। যোগের সূত্রে এখানে হয় প্লাস, বিয়োগের সূত্রে এখানে হয় মাইনাস। দেন আই অ্যাজ ইউজুয়াল 5 এবং 12 এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সেটাই তুমি এখানে বসাবা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে tan ইনভার্স করলে অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে। তাহলে আমরা যোগফল এবং বিয়োগফল দুইটারই মান এবং দিক নির্ণয়টা আমরা এখানে ক্লিয়ার করলাম। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আমরা নেক্সট ক্লাসে যোগ বিয়োগের আরো অনেক অ্যাডভান্স প্রবলেম আছে, সেগুলো আমরা সলভ করবো। বাট আমাদের এখানে প্রথম চেষ্টা থাকবে হচ্ছে বেসিকগুলো ক্লিয়ার করা। সো আমি পরবর্তীতে তোমাদের অন্যান্য বেসিক টপিকগুলো ক্লাস 1 by 1 আপলোড করবো। দেন আমরা যখন মূল থিওরিগুলো আমরা বুঝে যাবো, আমরা তখন অ্যাডভান্স প্রবলেমগুলো এখান থেকে সলভ করবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের 28 ব্যাচের নতুন ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা ফ্রি ক্লাস করে যাচাই করে ভর্তি হতে পারো। ব্যাচ টাইম শনি সোমবার দুপুর 3টায় এবং রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টায়। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।